আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম, তাও আবার তোমাদের ফেভারিট ভিডিও নিয়ে। তার কারণ কি জানো, আমি অনেক দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলাম না কেন, কি কারণে ছিলাম না, কেন আমার কি হয়েছিল, সবটাই তোমাদেরকে আমি এই গাইড ছেঁকার ভিডিওর মধ্যে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো, তোমাদের ভিডিও দেখাও হবে আর আমার কথাগুলোও শোনা হবে। তো যাই হোক, আমি অনেক দিন ভিডিও দেইনি, তার কারণ আমার শরীরটা ভালো ছিল না। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমার একটা অপারেশন হওয়ার কথা ছিল, তো সেই অপারেশনটা করতেই গেছিলাম আমি। তো সেই জন্য আমি বিগত 20 দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি। তার কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, কোনো এনার্জি ছিল না, সেই জন্য আমি ভিডিও আপলোড করিনি। তাই আজকে আমি গাই ছেঁকার ভিডিও তোমাদেরকে একটু আপলোড করলাম। আজ আমার 20 দিন পর আমি গাই ছেঁকতে এসেছি, দুধ দোয়াতে এসেছি, তাই তোমাদের সঙ্গে ভিডিও ভাবলাম যে শেয়ার করি। দুধ যখন আমি দোয়াবই তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যেহেতু ভালোবাসো এই ভিডিওটা। আর এই ভিডিওর মাধ্যমে জানানো হয়ে যাবে যে আমার কী হয়েছিল, কবে হয়েছিল, কখন কোথায় অপারেশন করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখো আর আমার কথাগুলো শোনো। আমি প্রথম অপারেশন করতে যাই শনিবার দিন, ঠিক আছে? সেটা হচ্ছে 29শে মার্চ, সরি মার্চ না, কি বলে ওই তোমার মার্চ এপ্রিল, হ্যাঁ মার্চই তো, হ্যাঁ মার্চের 29 তারিখে আমি অপারেশন করতে যাই। সেটাও গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে। সেখানে অপারেশন করতে গিয়ে আমি ভর্তি হয়ে যাই। সেদিনই আমার অপারেশনটা হয় সন্ধ্যাবেলায়, সন্ধ্যা 5টার সময়। 5:30টায় আমাকে বেডে দিয়ে দেয়। যাই হোক, যাবতীয় অনেক প্রসেস ছিল, সব প্রসেসগুলো কমপ্লিট করে টোরে নিয়ে তারপরে ওরা আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে না আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। আরেকটা কথা বলতে চাই, এর মধ্যে আমার না, এই যে এখন যে আমি কথা বলছি, আমার না বুকের মধ্যে কষ্ট হচ্ছে, তবুও আমি ভয়েসটা তোমাদের জন্য দিচ্ছি, ঠিক আছে? তো আমাকে অপারেশন থিয়েটারে যখন নিয়ে যায় তখন না আমার খুবই ভয় লাগছিল যে আমি কি বাঁচবো, আমি কি আদেও বাঁচবো, আমার মেয়েকে কি আমি আবার দেখতে পাবো, আমার স্বামীকে কি আমি আবার পাশে পাবো, আমি কি আর দেখতে পারবো, মানে যা হয় আর কি অপারেশন। যদিও আমার এটা ছোট্ট একটা অপারেশন হলেও মানে জীবনের রিস্ক তো থাকে, যেহেতু ওরা বন্ডসই নিয়ে নেয়, সেহেতু আমার একটা রিস্ক থেকেই যায় যে আমি বাঁচবো না মরবো, কারণ বলা যায় না ভগবান কার কপালে কী লিখে রাখে। তো সেই একটা ভয় আমার মধ্যে কাজ করছিল যে আমি আদৌ বাঁচবো কি না। তো যাই হোক, ওখানে নিয়ে যাওয়ার মানে খুব সাহস নিয়ে গেছিলাম আমি ওখানটায় সাহস নিয়ে যাওয়ার পর যাই হোক, আমি কৃষ্ণের নাম নিচ্ছিলাম, আমার বাড়ির দেবতার নাম নিচ্ছিলাম। আমার মামামের মুখটা আমার বেশ মনে পড়ছিল যে না, আমার কিছু হতে পারে না, আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়েটার কী হবে। তো যাই হোক, এরকম সাহস নিয়ে আমি অপারেশন থিয়েটারে অপারেশনটা করি। আমার মানে আমি নিজে করিনি, মানে আমাকে করায়, তো আমি সাহস নিয়ে ওখানে থাকি। আমার মুখে অক্সিজেন দিয়ে দেওয়া হয়, প্লাস আমাকে আমার মানে যাবতীয় মানে ইঞ্জেকশন দেওয়ার পরে না আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল ঘাড়ে। তো সেখানে একটা কষ্ট হচ্ছিল অদ্ভুত টাইপের, আর কথাগুলো জড়িয়ে যাচ্ছিলো, আমি ঠিকঠাক বলতে পারছিলাম না যে আমার কিসের কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, মানে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। বাট অজ্ঞান কিন্তু আমাকে করেনি, অজ্ঞান করে না এখন। যাই হোক, এই ছোট্ট অপারেশনে আর আমি করেছিলাম ল্যাপ্রোস্কোপি তোমরা তো সবাই জানো, শর্টকাটে মাইক্রো সার্জারি যাকে বলে ফুটো করে অপারেশন, মানে আমার পিত্তথলিটা বের করে নিয়ে আসা। তো পিত্তথলির মধ্যে আমার ছোট্ট ছোট্ট দুটো পাথর ছিল, বেশি বড় ছিল না, একদমই ছোট, 4 mm ছিল। তো সেই পাথরগুলো বের করেছে, শুধুমাত্র দুটোই ছিল। আমার সঙ্গে আরও 6জন অপারেশন হয়েছে, তাদের কিন্তু তোমার পাথরগুলো বেশ ছিল, অনেকটা করে ছিল, তবে আমারই সব থেকে কম ছিল। তারপরে আমাকে রীতিমতো বেঁধে দিয়ে দেয়, বেঁধে দেওয়ার পরে আমি কিন্তু বেশ ভালোই ছিলাম। শুধু আমার মানে যে অবশ করার যে ইঞ্জেকশনটা দিয়েছিল, আমার পাগুলো কোনো কাজ করছিল না, পাগুলো পুরো অবশ হয়ে গেছিলো, যেমন একটা ঝিঝি ধরলে হয় না যে কোনো নড়াচড়া যাচ্ছে না, কেমন মানে উঠাতে চাইছি কিন্তু উঠাতে পারছি না, তো সেরকম একটা ব্যাপার ছিল। তারপরে আমি কিন্তু সুস্থ মানে মানে ভালো ছিলাম। তারপরে রাত্রেবেলা তো ঘুমিয়ে গেলাম, সকালবেলা আস্তে আস্তে আমার মানে পায়ের অবশটা কেটে গেল। অবশটা কেটে যাওয়ার পর আমাকে রীতিমতো ইঞ্জেকশন, ওষুধ টষুধ সব দিল, মানে খাওয়ার ওষুধ না, সব ইঞ্জেকশনের মাধ্যমে সব আমার চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছিলো। তারপরে এসে ওরা টাইমে টাইমে খাবার দিচ্ছিলো। নর্মাল আমাকে সারাদিন সকালবেলা খেতে দেয়নি, সকালবেলা হালকা একটু জল দিয়েছিল খেতে, জল খেয়েছিলাম। বিকেলবেলা দিল একটু জুসটা খেলাম। তারপরে রাতের বেলা হালকা একটু গলা ভাত দিল, ব্যাস। তারপরের দিনও গলা ভাত দিল, তারপরে নর্মালভাবে। তারপরের দিন আমার প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছিলো, আমি খেতে পারছিলাম না, এতটা অসুবিধা হয়েছিল। কি বলবো তোমাদেরকে, আমার এই কষ্টের দিনগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। খুবই কষ্ট পেয়েছিলাম। যাই হোক, ওখানে থাকতে জানা কষ্ট পেয়েছি। তারপরে দ্বিতীয় দিন আমার এত মাথা ব্যথা, এত মাথা, মানে যেদিন আমার ছুটি হবে তৃতীয় দিন, এত মাথা ঘোরা, এত মাথা মানে ঘুরছে আর বমি বমি পাচ্ছে।
আমি কিছুতেই সেদিন আমার ছুটি হবে, ছুটিটা আমি নিতে পারলাম না। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো বমি বমি ভাবের জন্য আর মাথা ঘোরার জন্য, আমি বাড়ি আসতে পারিনি। যাই হোক, ওখানে আমাকে ওষুধ, মেডিসিন, ঘুমের ট্যাবলেট, আর আমার ঘুম হচ্ছিল না। কেন যে আমার ঘুম হচ্ছিল না জানি না, আমাকে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। রীতিমতো ঘুমানোর পর সেই দিন রাতটা খুব সুন্দর ঘুমালাম। সকালবেলা থেকে শুরু হলো আমার মাথা ব্যথা। ও বাবা, কি মাথা ব্যথা! শুয়ে থাকলে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যখনই আমি উঠে বসছি তখনই আমার এত মাথা ব্যথা করছে যে কি বলবো, ধারণার বাইরে। জানি না কেন মাথা ব্যথাটা শুরু হলো, কী কারণে টানা এই মাথা ব্যথাটা। তারপরের দিনও আমি ভাবলাম না, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে ছুটি নিয়ে তারপরেই বাড়ি যাব। তারপরে আমাকে রীতিমতো ছুটি দিয়ে দিল, বাড়ি চলে আসলাম। 4 দিন পর বাড়ি আসলাম, মানে 4 দিনের মাথায় বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমার 3 দিন টানা ওরকম মাথা ব্যথা ছিল। শুয়ে থাকলে ঠিক আছি, আর উঠে বসলেই মাথা ব্যথা, বসতে পারতাম না। তো রীতিমতো 3 দিন আমি বাড়িতে এসে শুয়ে কাটালাম। আমাকে আমার বর শুয়ে শুয়ে ভাত খাইয়ে দিত, আমি বসে খেতে পারতাম না, বসে খেতে গেলেই না আমার বমি পেত। তো যাই হোক, ওরকমভাবে খেতাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওইটা 3 দিন পর কমে গেল। তারপর আস্তে আস্তে ড্রেসিং ফেসিং এসব তো করে কমপ্লিট। এখন মোটামুটি আমার ঘা শুকিয়ে গেছে, হালকা পাতলা একটু আছে, সেটা একদম পুরোপুরি শুকিয়ে গেলে আমি একদম পুরোপুরি সুস্থ। তবে আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। কি করব, বুকের মধ্যে একটা কষ্ট হয়, সেটা এখনও হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এই কষ্টটা হবে। মোটামুটি 1-2 মাস না গেলে আমি ফিট হব না। আমার শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল, নিজে খুব একটা শক্তি পাই না। তাই জন্য শাশুড়িমাকে নিয়ে এসেছি গরুটা বাঁধার জন্য, যে তুমি গরুটা বেঁধে দিবা, আমি শুধু টানবো। তো টানছি, আমার পিঠে ব্যথা করছে জানো, যেখানটা ইঞ্জেকশন দিয়েছে খুবই কষ্ট হচ্ছে। তবুও বললো বাড়ির লোক, না করতে পারলাম না, তাই জন্য গাড়িটাও ছেড়েছি। আমার জানি আমার উচিত না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে আমার এই সময় একটু ভারী কাজ করা উচিত না, কতদিন পর কাজটা করতে হবে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো, ঠিক আছে? কারণ আমি 20 দিন পর থেকেই সব কাজই শুরু করেছি, জামা কাপড় কাচা, রান্না করা, তারপরে গাই ছাকা, মোটামুটি সব কাজই টুকটাক করে করি, কম বেশি করি, ঠিক আছে? তো আমি প্রচণ্ড পরিমাণে শুকিয়েও গেছি, আমার শরীরটা ভীষণই খারাপ। মানে ছিলাম 55 কিলো, হয়ে গেছি আমি এখন 50 কিলো। ভাবো, 5 কিলোই আমি ওয়েট লস করে ফেলেছি। তো যাই হোক, শুকিয়ে গেছি, এটা আমার কোনো বড় কথা না, এটা মানে ভাববার বিষয় না। এখন শরীরটা অসুস্থ আছে, যখন একটু খেতে খেতে পারবো ঠিকঠাক, তার মধ্যে একটু খেলেই তো গ্যাস হয়ে যাবে, যেহেতু পিত্তথলিটাই বাদ দেওয়া গেছে আমার। তো সেই জন্য নর্মাল খাওয়া দাওয়া করছি, পরে আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো তোমাদেরকে এটাই বলার ছিল যে আমি অপারেশন করে এখন বর্তমানে ভালো আছি, সুস্থ আছি। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইভাবেই, ঠিক আছে? টাটা।